আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই। ভাই, আমি ইতিমধ্যে জানতে পারলাম আপনি আমাদের ৫ নং হাজরাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী আমরা জানতে পারছি। তো আমি আপনার কাছে জানতে চাই যে আপনি যদি নমিনেশন পান বা আমাদের হাজরাপুর ইউনিয়নের চেয়ারম্যান হন, তাহলে আমাদের জন্য কি কি সেবা বা কি নতুন কি আপনি আমাদের জন্য আনবেন? আপনারা জানেন যে বাংলাদেশে 17 বছর, দীর্ঘ 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল, একটা জঞ্জাট ছিল। সেটা আমি নিজের একজন জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধা। এই ক্ষোভটা ছিল একদম মানুষের সংসদ ভবন থেকে, গণভবন থেকে একদম তৃণমূল পর্যন্ত মানুষ কিভাবে অত্যাচারের লিপ্ত ছিল, সামাজিক ভাবে বলেন, সামাজিক ব্যাধি বলেন, এবং ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে মানুষ কথা বলতে পারতেন, মানুষের বাক স্বাধীনতা ছিল না। আপনারা এটা দেখছেন যে একটা মানুষ যদি একটা মতের বিরুদ্ধে যেত, তাকে সালিশ বিচারে বসতে দেওয়া হতো না, তাকে জোরপূর্বক চাপিয়ে দেওয়া হতো, বলতো যে তুই একটা দলের ট্যাগ লাগিয়ে দিয়ে বলতো যে ওর সালিশ হবে না, ওর সালিশ ওইখানে স্টপ। মানুষ, আমরা যারা সমাজে বসবাস করি, রাষ্ট্রের আমরা যারা একটা নাগরিক, সে যে দল করুক, যে মতের থাকুক, তার বিচার সুষ্ঠু হওয়া দরকার। আমি যদি আল্লাহ যদি আমার কপালে রাষ্ট্রিকা লিখে থাকে, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হইতে পারি, আমার প্রথম কাজ থাকবে মানুষের অধিকার। 5টা যে মৌলিক অধিকার আছে রাষ্ট্রীয়, যে সে অন্যায় করুক কিংবা যাই করুক না কেন, একটা চোরও যদি চুরি করে, তার জন্য এই যে মব সৃষ্টি করে গণপিটুনিতে মেরে ফেলা, এটা যাতে না হয়, মানে তার জন্য বিচার কায়দায় যেন হয়। আর এই যে গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা সামাজিক দল একটা ব্যাধিতে রূপান্তরিত হয়েছে, মানুষের ভিতরে একটা ক্ষমতার একটা লালসা চলে আসছে। দেখা গেল যে এ আমার ভাই, এ আমার ভাতিজা, আমার চাচা, আমরা দিন শেষে একই জায়গার মানুষ, একই জায়গা বসবাস করি, একই ঈদগাহে নামাজ পড়ি, একই মসজিদে জুমার দিন নামাজ পড়ি, কিন্তু আমরা ক্ষমতার মুহে অন্ধ হয়ে যাচ্ছি। আজকে এর মাথায় ছুরি দিচ্ছি, কালকে ওর মাথায় বাড়ি দিচ্ছি, হানাহানি, মারামারি। ইতিমধ্যে আপনারা দেখছেন যে খুন খারাপি, মানে হতাহতে এমন পর্যায়ে চলে গেছে, মার্ডার পর্যন্ত হয়ে গেছে আমাদের ইউনিয়নে সহ পার্শ্ববর্তী আমাদের জেলার কয়েকটা জেলাতে। এদের একটা মাত্র আধিপত্য হচ্ছে গ্রামের সামাজিক কলহ। আমি যদি হইতে পারি, আমার একটা টার্গেট আছে যে আমাদের হাজরাপুর ইউনিয়ন, আপনারা জানেন যে একটা পুরাতন ঐতিহ্যবাহী ইউনিয়ন, এখানে একটা দরগা আছে, অনেকগুলো মাদ্রাসা আছে, অনেকগুলো মসজিদ আছে, অনেকগুলো হিন্দুদের উপাসনালয় আছে। আমি যদি নির্বাচিত আপনাদের ভোটে হইতে পারি, আমার প্রথম কাজ থাকবে সামাজিক যে গ্যাঞ্জাম, যে সামাজিক যে কলহ আছে, এটা থেকে মুক্ত করা। এটা মুক্ত করতে গেলে আমাদের কি করতে হবে? সমাজের যারা ইমাম সাহেব আছে, যাদের পিছনে আমরা নামাজ পড়ি, তাদেরকে সমাজের সামনে আনতে হবে। যারা হিন্দু সম্প্রদায়ের আছে, যারা পুরোহিত, যাদের পুজো করে, তাদেরকে সামনে আনতে হবে। আমাদের যারা মাস্টার আছে, শিক্ষক আছে, এদেরকে সামনে আনতে হবে, এনে সবার পরামর্শে আমাদেরকে চলতে হবে। তাহলে আমার মনে হয়, আমি আমার দিক থেকে বলতে পারি, তাহলে যে সামাজিক দলের একটা আধিপত্য, এটা থাকবে না। একটা মানুষ যদি বিভিন্ন দল করতেই পারে, তার জন্য সুষ্ঠু বিচার হয়, সেজন্য আমাদের সহযোগিতা পাই, আমাদের যে গ্রামের যে পঞ্চায়েত যে আছে, যে আইন আছে, সেই আইনে যেন তার বিচার হয়, বাংলাদেশের প্রশাসন আছে সেইভাবে যেন সে বিচার পায়, এইটা নিশ্চিত করতে হবে। আর একটা জিনিস আপনারা সম্প্রতি দেখছেন যে ইউনিয়নে গত 17 বছর আমরা দেখছি আমাদের মতের কোনো পার্থক্য নেওয়া হয় নাই। গণভবন থেকে একটা রায় আসছে যে অমুককে নমিনেশন দেওয়া হয়েছে অমুক প্রতীকে, ঠিক? তার ব্যতিক্রমে শিক্ষা, সে কি করছে? সে দেখছে যে আমি তো অটো চেয়ারম্যান হয়ে গেছি, ভোটের তোয়াক্কা করে না। কেউ যদি ভোট দিতে গেছে, একটা নির্দিষ্ট মার্কায় ওপেনে সিল দিতে বলছে, তখন কিন্তু আমরা অনেকেই এটা মেনে নিতে পারি নাই যে আমি ওই প্রতীকে ভোট দেব, কিন্তু সেটা কেন আমার ওপেনে দিতে হবে? এরকম কিন্তু আমাদের সাথে ঘটছে। আবার মতের মিল না হলে তাকে কি করছে, ওইখানে হয়তো বদ্ধ করে রাখছে, সাথে সাথে প্রশাসন দিয়ে রাত্রে তার, এবং 5টা বছর তার উপরে স্টিম রুলার চালানো হয়েছে। আমি এটা থেকে বেরিয়ে আসতে চাই। আমি যদি ভোটে নির্বাচন জিততে নাও পারি, তাও আমি তাদেরকে সাথে নিয়ে, আমার জনগণকে সাথে নিয়ে এই ইউনিয়নে যাতে ভালো কিছু করা যায়। ইউনিয়নে আপনি জানেন যে আমাদের দরগার গেট থেকে পরের ওই ছোট ব্রিজ থেকে শুরু করে একদম আলমখালি পর্যন্ত রাস্তার N70 যে প্রধান হাইওয়ে আছে, আমাদের আশেপাশে কয়েকটা ইউনিয়ন কিন্তু নাই। আমরা কিন্তু এই দিকটা অনেক গর্ববোধ করতে পারি। এই
রাস্তার হাইওয়ের পাশে ইতিমধ্যে দেখছেন যে আরএফএল, ভীষণ সহ আরো অনেক শিল্প কলকারখানা আসছে। আসছে, আমি চাইবো বড় বড়। যে সরকার উদ্যোতন কর্মার কাছ থেকে এইখান থেকে আরো কিছু শিল্প কারখানা আনতে, তাহলে কি হবে আমাদের এলাকায় যে বেকার সমস্যাগুলো আছে, আমাদের যে ভাইগুলো, আমি গ্রামে আসলে পর্যন্ত শুনি, ভাই আমি এসএসসি পাস করছি আমার একটা চাকরি দেন, চাকরি। ভাই আমি অনার্স পাস করে ঘুরে বেড়াচ্ছি আমার একটা চাকরি নাই, Right. একটা সিকিউরিটি চাকরি লো আমাকে দেন। এই যে কতটা অসহায়ত্ব, আমি যদি এটা করতে পারি, আমাদের যে মা বোন আছে, আমাদের যে ভাইগুলো আছে, তারা যাতে এখানে চাকরি করতে পারে, তাদের কর্মসংস্থান হয়, দিন শেষে একটা মানুষের যদি কর্মসংস্থান হয়, 5 কেজি চাউল সে যদি বাসায় কিনে এনে যাইতে পারে, সে কিন্তু সমাজের কোনো খারাপ কাজে লিপ্ত থাকতে পারে না। পারে না। সে নেশা বলেন আর যাই বলেন, কোনো কিছুতেই তাকে পাবেন না। এটা আমি করতে চাই। আর একটা জিনিস আছে, আমাদের ইতিমধ্যে জানেন যে আমাদের ইউনিয়নটা কৃষি প্রধান একটা এরিয়া, আমাদের কৃষির উপরে নির্ভরশীল। কিন্তু পরিতাপের দুঃখের বিষয়, আমাদের এই ইউনিয়ন আমি ছোটবেলা থেকেই দেখছি আমাদের প্রধান শস্য হচ্ছে লিচু। লিচু। কিন্তু লিচু রিলেটেড কোনো ব্ল্যাক সুপারভাইজার আমরা পাইনি। যদি আমাদের লিচুতে কোনো সমস্যা হয়, যদি বলি যে ভাই আমাদের তো এই সমস্যা এটি করেন, সে বলবে যে ভাই এটার ব্যাপারে তো আমি কিছু জানি না, আপনি ধান নিয়ে আসেন, পাট নিয়ে আসেন, গম নিয়ে আসেন, আখ নিয়ে আসেন, ভুট্টা নিয়ে আসেন, আমি সলিউশন দিচ্ছি। কিন্তু এখানে আমার দরকার কি, প্রধান হচ্ছে লিচু। এই যে লিচুতে লিচু যখন পরিপক্ক হওয়ার আগে যে পোকাগুলো হয়, এটা আমরা এখনো নিরোধন করতে পারি না। যারা কর্মকর্তা আসে তারা কিছুই বোঝে না। আমি যদি আসি, আপনাদেরকে আমি 100% কনফার্ম করব, লিচু নিয়ে যারা গবেষণা করে, লিচু নিয়ে যারা পড়াশোনা করে, লিচু নিয়ে যেসব কৃষি কর্মকর্তা আছে, তাদেরকে বাংলাদেশের যে প্রান্তে দেশ থাকুক, তাকে এইখানে বদলি করে আমাদের এখানে লিচু রিলেটেড, আনবে। অর্থাৎ হ্যাঁ, আমাদের right, যে শস্যগুলো আছে, আম, লিচু, কাঁঠাল বুঝতে সহ অন্যান্য এই রিলেটেড একটা ব্ল্যাক সুপারভাইজার আমি এখানে আনবো। এটা আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিই, যাতে আমাদের যারা কৃষি উপরে নির্ভরশীল তারা যেন সঠিক পরামর্শ সারা বছর যেন পায়। তার কারণ লিচুতে যদি কারোর লস হয় কিংবা না পারে, তার সারা বছরের ইনকাম কিন্তু লস হয়ে যায়, কারণ লিচুর মানদণ্ড, মেরুদণ্ড এর উপরে থাকে। আচ্ছা ভাই, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। আমরা ইতিমধ্যে অনলাইনে কিছু আপডেট, বর্তমানে কিন্তু আমাদের এই দেশটা আপডেট হয়েছে। জি। আমরা যেগুলো অনেক কিছু জানতাম না, এখন আমরা অনেক কিছু জানতে পারছি, মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি। আমরা এরকম জানতে পারছি যে আমাদের ইউনিয়ন পর্যায়ের সেবা নাকি 70 না 72টা সেবা আছে, কিন্তু আমরা কিন্তু আমি দেখছি হাতে গোনা 2-3টা সেবা আমরা পাই, যেমন ওই জন্ম নিবন্ধন, তারপরে ওই রিলিফের কিছু চাউল, এরকম কিছু। তাছাড়া তেমন কোনো সেবা আমরা পাই না। তারপরেও কিছু সেবা আনতে গেলে আমরা ওখানে কিন্তু বিভ্রান্তির শিকার হতে হয়, মানে টাকা দিতে হবে, এটা করতে হবে, ওটা, এরকমেরও কিছু আছে। তো আপনি যদি আমাদের মানে চেয়ারম্যান হতে পারেন, তাহলে কি আমরা এই যে 72টা সেবা আমরা কি এটা পাবো 100%? এটা বলি, আমরা আসলে জুলাই গণঅভ্যুত্থানের পরে যেটা নতুন একটা বাংলাদেশ সৃষ্টি হচ্ছে, আপনি দেখছেন যে অনিয়মের বিরুদ্ধে এখন সবাই কথা বলতে পারে। এই যে আজকে আপনি আমাকে যে প্রশ্নগুলো করলেন, কথা বলেন, ফ্যাসিস্টের আমলে কিন্তু আপনি এটা পারতেন না। আপনারা এরকম করলে কি হয়তো, আমাদেরকে অনলাইনের মাধ্যমে মামলা দিয়ে বলতো যেটা দেশদ্রোহী, দেশের বিপক্ষে গেছে, এদেরকে রাত্রে পুলিশ উঠায় নিয়ে গুম খুম করতে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে সেই ভয়টা কিন্তু আমাদের নাই। অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে যে 72টা সেবা আছে, এটা কি করছে, এটা তো অনেকে জানেই না। এটা হচ্ছে সবাই উচ্চ পর্যায়ে যারা আছে, যারা জেলা প্রশাসকের থেকে শুরু করে চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ওয়ার্ড কাউন্সিলর, সবাই জানে, কিন্তু তারা কি করে, নিজেদের ভিতরে এটা ভাগ বটরা করে উৎসব করে নেছে। আমাদেরকে এটা জানতে দেওয়া হয় না। আর কেউ যদি জানতে গেছে, তাকে বলছে যে তুমি অন্য দলের এজেন্ট, ওকে ধরো, ওকে মারো, এবং কি বলছে, ওর রাতের আধারে ওদের মামলা দিয়ে পুলিশ দিয়ে উঠায় নিয়ে গেছে। আমি যদি আপনাদের এই এলাকার সন্তান, আর দিন শেষে আমি এই এলাকায় আমার মরতে হবে, এই এলাকায় আমি জন্মগ্রহণ করতে পারি, আমি যত বড়ই রাজনীতিবিদ হই না কেন, দিন শেষে আমার স্থান এই এলাকায়। এলাকায় যদি আমি কিছু করতে পারি, সে সুনামটা যুগ যুগ ধরে থাকবে। আমি যদি মৃত্যুবরণ করি, মৃত্যুর পরেও থাকবে। তো এইখানে আমার এই চেয়ারম্যান করে বেনিফিটেড হইতে হবে। এখানে এখন বলতেছে যে তোমার তো টাকা নেই, তুমি চেয়ারম্যান করে কি করবে? আরে ভাই, চেয়ারম্যান করতে টাকা লাগে না তো। এখানে আমি আসছি মানুষকে সেবা দিতে, আমি টাকা দিয়ে কি করবো? আমি টাকা এখানে ইনভেস্ট করবো না, টাকা এখানে, তাহলে আমার যে চেয়ারম্যান হই, আমার ওই লোভ লালসাও থাকবে না। যদি আমি এখানে 2 কোটি খরচ করি, আমার লোভ লালসা কাজ করবে যে আমি 3 কোটি টাকা আমি উঠাবো। তখন কি করতে হবে? এই যে 72 আপনি সেবার কথা বললেন, এইগুলো হাইড করে রাখতে হবে। হাইড করে কি করতে হবে? এর যে লুটপাট আছে সেটা জানতে হবে। চেয়ারম্যানে আমরা কি দেখছি,
যে 3-4টে সেবা মৌখিক সেবা আমরা মনে করতাম জন্মের পরে, চেয়ারম্যানে টিসিবির চাউল দিচ্ছে, সরকারি চাউল আসে, ফিতরার কার্ড আসে, জাকাতের শাড়ি আসে, আর এই দুম্বার গোশ আছে। দুম্বার গোশ ইতিমধ্যে জানেন 17 বছর আগে পাইনি, না, না, আমরা পাইনি। এবং খেজুর আসে, সেটাও খেয়ে ফেলে। সেটাও খেয়ে ফেলে। আপনারা যদি আমাকে ভোট দেন এবং আমাকে যদি সমর্থন করেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এই 72টা সেবা আমার ইউনিয়ন পরিষদের সামনে চার্ট আকারে টানানো থাকবে, ডিজিটাল নেম প্লেটে, এবং প্রতি মাসে তার একটা সঠিক তথ্য যে ভাই এই সরকার থেকে এই বরাদ্দ আসছে, এটা আমরা জনগণের মাঝে দিতে পারছি। প্রত্যেকটা সেবা প্রত্যেকটা মাসে এটা আপডেট থাকবে। এটা আমার কাছ থেকে আপনি বুঝে নেবেন, কারণ আপনি যদি আমাকে ভোট দেন, আমি যদি আপনার প্রতিনিধি হই, আমি আপনার চাকর, আমি এখানে আপনার ওইটার জবাবদিহিতা করার জন্য বাধ্য। মানে আমি এটা আশাবাদী, কারণ আমরা ইতিমধ্যে দেখছি হাসনাত আব্দুল্লাহ মনে হয় সম্ভবত, উনি জুলাই যোদ্ধা ছিল, উনি মনে হয় এমপি হয়েছে। তা উনার মাধ্যম দিয়ে কিন্তু আমরা এগুলো জানতে পারছি। তা উনি এমপি হওয়ার পরেও ওই আপনি যেভাবে বললেন ডিজিটাল কায়দায় কার্ড বাই, এখন এইগুলো একমাত্রই সম্ভব আপনাদের মতো যারা এই যুবক, যারা ইয়াং, এই তরুণ, এরা যদি ক্ষমতায় আসে, তাছাড়া কিন্তু এটা সম্ভব না। তো আমরাও চাই যে আপনি আগামী নির্বাচনে নমিনেশন পান বা আমাদের চেয়ারম্যান হয়ে আসেন, আমরাও এটা আশা করি। ঠিক আছে, অবশ্যই এটার আমার সত্য জবাবদিহিতা থাকবে, কারণ মানুষ এইটাই করতে হবে। এটা কিন্তু কোনোদিন আমাদের ইউনিয়নে এরকম, আপনি যে কথাটা, যে একটা কথাই বলছেন খুব মূল্যবান কথা, যে 4 টাকা দিয়ে এই যে বিষয়টা, আমি এই বিষয়টাই ফোকাস করতে চাই, এইটাই করতে হবে। এবং এইটা যদি করে তাহলে এই জায়গায় দুর্নীতির কোনো সুযোগ নাই। না, দুর্নীতি করার সুযোগ তো নাই, কারণ থাকবে না। আমি তো বলেই দিছি যে আমার টাকা নাই, অর্থ নাই। আমি এই যে জুলাই গণ অভ্যুত্থানে এই ফ্যাসিস্ট সরকার পতন করে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাচ্ছি। আপনারা আমাদেরকে সুযোগ দেবেন, আমরা আপনাদেরকে ভালো কিছু সুযোগ দেবো। আর যদি ইন কেস আপনি চেয়ারম্যান হতে পারলেন না, অন্য কেউ চেয়ারম্যান হলো, তখন কি এই যে কথাটা বললেন যে 72টা সেবা কার্ড 4 টাকারে ইউনিয়ন পরিষদে দেবে, ভাই এটা কি করা সম্ভব হবে? বা এটা অবশ্যই এটা কি করতে পারবেন? এটা অবশ্যই সম্ভব। কেন সম্ভব? আমি আপনারে বলি, 10-এর লাঠি 1-এর বোঝা। এই জুলাই গণ অভ্যুত্থানটা কিভাবে সৃষ্টি হয়েছে? মানুষ নিপাড়িত, নির্যাতিত হতে 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 হতে, আমি বই পুস্তকে পড়ছি যে বাঙালি, আমাদের বাংলাদেশি, বাংলা বিশ্বাস করি, এরা 12 বছর অর্থাৎ 1 যুগের বেশি কোনো অনিয়ম বলেন, দুর্নীতি বলেন সহ্য করতে পারে না। যখন 12 বছর পার হয়ে যাচ্ছিল, তখন আমরাই বলতাম যে ভাই এটা কি মিথ্যা, এই বাঙালি জাতি কি মিথ্যা, আমাদের কি পরিবর্তন হবে না? তখন কি হয়েছে? আমরা সবাই মিলে এই জুলাই গণ অভ্যুত্থানটা করছি। একটা ফ্যাসিস্ট ছিল আমাদের মাথার উপর থেকে চলে গেছে। আমি মনে করি 5 তারিখের পরে কোনো জুজুর ভয় নেই। চেয়ারম্যান যেই হোক, তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, এবং আমরা সবাই মিলে সেটা ফোর্স করব। যদি সে না দেয়, বলবো যে আমাদের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, এই 70টার হিসাব আপনাকে দিতে হবে, এবং এটা আমরা আদায় করে নিব। এবং আরেকটা জিনিস বলবো, তাদেরকে বলবো যে ভাই আপনাদের সাথে আমাদের কোনো রেষারেষি নাই, কোনো গ্যাঞ্জাম নাই। আমরা সবাই মিলে একত্রে আমরা আমাদের ইউনিয়নটা একটা আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলতে চাই। আমি ছোটবেলা থেকে দেখছি আমাদের ইউনিয়নে কোনো আধিপত্য নিয়ে কোনো সামাজিক দলাদলি গ্যাঞ্জাম ছিল না, কিন্তু ইতিমধ্যে দেখছি কপিতয় কিছু লোক, তারা ক্ষমতার মোহে পড়ে অন্ধ হয়ে তারা এই হানাহানির দিকে চলে যাচ্ছে। তাতে কি হচ্ছে? ওই যে মাগুরা অন্যান্য জেলা, অন্যান্য আপনার ইউনিয়নে যেটা হইতো, আমাদের ইউনিয়ন সেটা চলে আসছে। এটা যদি কন্টিনিউসলি থাকে, এটা আমাদের জন্য একটা ভাইরাস, একটা ব্যাধি, এটা ক্যান্সার রূপান্তর। আজকে অন্য